ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হলো প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। আমরা এখনও পর্যন্ত যেগুলো নিয়ে ডিসকাস করেছি সেখানে ক্রিস্টালাইন প্রোডাক্ট, নিয়তকার কঠিনের যে আকার সেগুলোর ভাগ সম্বন্ধে ডিসকাস করেছি, এবং ঘনকের ক্ষেত্রে বা ঘনাকাকার বা কিউবিক সেলের প্রচুর এক্সাম্পলও আমরা দেখেছি। এবং গতদিন আমরা একটা কিউবিক সেলের মধ্যে কতগুলি কণা, বিভিন্ন গঠনের ক্ষেত্রে কতগুলি কণা থাকতে পারে সেগুলো নিয়েও ডিসকাস করেছি। আজকে আমরা দেখব সেটা হলো সেই কণাগুলি যখন একটা কিউবিক সেলের মধ্যে থাকে তারা কতটা স্থান জুড়ে থাকতে পারে। একটু ডিটেলসে বলা যাক। আমি প্রথমে ধরে নিচ্ছি সাপোজ একটা সরল বা আদিম কোষ বা সিম্পল কিউবিক সেল, ইউনিট সেল আমাদের কাছে রয়েছে। তো আমরা জানি সেক্ষেত্রে তার কণাগুলির অবস্থান শুধুমাত্র কোণে থাকে। ঠিক এই মতো অবস্থায় যখন সমস্ত কণাগুলি কোণে রয়েছে তখন নিশ্চয়ই একটা কোষে সমস্ত জায়গায় কণাগুলি থাকতে পারে না, কারণ সমস্ত আয়তনটি কণাগুলি অধিকার করে থাকে না। আমরা জানি যেহেতু কণাগুলি গোলাকার এবং সেই কণাগুলির মধ্যবর্তী যে স্থানগুলি ফাঁকা থাকে সেগুলো কতটা পরিমাণ অংশ ফাঁকা আছে এবং কণাগুলি কতটা পরিমাণ জায়গা একটা একক কোষে দখল করে আছে, এই যে দুটোর অনুপাত, একেই বলা হয় প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। অর্থাৎ কি, একটা একক কোষে যত কণা যেগুলো আছে সেই কণার মোট আয়তন এবং একক কোষের মোট আয়তন, তাদের যে অনুপাত সেটাই হলো প্যাকিং দক্ষতা। আমরা জানি একটা একক কোষে যদি একটা কিউব হয়, কিউবের ক্ষেত্রে তার আয়তন হলো এ কিউব। অন্যদিকে যে গোলাকার কণাগুলি বা স্ফিয়ারগুলি থাকে এখানে, সেগুলির প্রত্যেকটি নিজস্ব আয়তন এবং যতগুলি কণা এখানে বর্তমান থাকতে পারে সেগুলিকে যদি আমরা গুণ করি তাহলে কণাগুলির সমগ্র আয়তন আমরা পেয়ে যাব। সাপোজ কোনো কোষে যদি 10টি কণা থাকে, আমি এখানে ফর এক্সাম্পল ধরে নিচ্ছি 10টি কণা আছে এবং একটি কণার আয়তন হলো এক্স, তাহলে টোটাল আয়তন হবে 10x। এবং সেখানে যে আমরা কিউবের যে আয়তনটা পাচ্ছি সেটাকে যদি 10xকে আমরা এ কিউব দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো প্যাকিং ফ্র্যাকশন। আমরা একটু ডিটেলসে এবারে প্রত্যেকটা কিউবিক সেলের প্রত্যেকটা রকমের ক্ষেত্রে বা প্রত্যেকটা ধরনের ক্ষেত্রে, যেগুলো আমরা দেখেছি সিম্পল কিউবিক সেল, বডি সেন্টার্ড কিউবিক সেল এবং ফেস সেন্টার কিউবিক সেল, প্রত্যেকের ক্ষেত্রে তার প্যাকিং ফ্র্যাকশন কীরকম হয় সেগুলি একটু দেখে নিই। এক্ষেত্রে একটা বিশেষ দ্রষ্টব্য যেটা আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে ধরে নেওয়া হয়েছে যে ইউনিট সেলটা যে সমস্ত কণাগুলি নিয়ে গঠিত হয়েছে সে সমস্ত কণাগুলির সাইজ বা গঠন এবং তাদের আয়তন একই রকম, তারা একই রকম দেখতে এবং তাদের আয়তনও একই রকম, আমাদের নিজেদের সুবিধার্থে এখানে ধরে নেওয়া হয়েছে। কিন্তু মেবি ইন প্র্যাকটিক্যাল কেস ইট নট মেবি হ্যাপেন। কেন? কারণ আমরা জানি এখানে অনেক সময় একটা ক্রিস্টাল গঠনের সময় সেখানে মিক্স ক্লাস্টার থাকতে পারে, অর্থাৎ সেখানে বিভিন্ন গঠনকারী কণাও থাকতে পারে, একাধিক গঠনকারী কণাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কণাগুলির আয়তন হয়তো ভিন্ন রকম হতে পারে, কিন্তু আপাতত আমরা প্যাকিং ফ্র্যাকশন বোঝার ক্ষেত্রে ধরে নেব যে কণাগুলির গঠন একই রকম। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্যাকিং এফিসিয়েন্সি অফ সিম্পল কিউবিক ইউনিট সেল, অর্থাৎ একটা সরল বা আদিম ঘনাকার একক কোষের ক্ষেত্রে তার প্যাকিং দক্ষতা কত, সেখানে কতটা স্থান কণাগুলি দখল করে থাকে এবং কতটা স্থান ভ্যাকেন্ট থাকে বা ফাঁকা থাকে। তো আমরা দেখে নিই। প্রথম আমাদেরকে একটু কয়েকটা জিনিস একটু বুঝে নিতে হবে। সেটা হলো যে একটা যে কণা যেগুলো দিয়ে একটা সরল কোষ গঠিত হয়, আমরা জানি সিম্পল কিউবের ক্ষেত্রে 8টি কোণে 8টি কণা থাকে এবং প্রত্যেকটি কণা থেকে আমরা 1/8 অংশ কন্ট্রিবিউশন পেয়ে থাকি। এই 1/8 অংশ 8টি কণা থেকে পাওয়ায় টোটাল কন্ট্রিবিউশন হয় 1। এখন প্রত্যেকটি কণার যদি রেডিয়াস আমরা ধরে নিই r,
অর্থাৎ যে কণাগুলি আছে তাদের রেডিয়াস আর, অর্থাৎ কেন্দ্র থেকে তার যে স্ফিয়ারের যে উপরিতল তার দৈর্ঘ্য হলো আর। দেন এক একটা কণার যে ভলিউম আমরা জানি, একটা গোলকের যে আয়তন নির্ণয়ের যে রুল, সেটা হলো 4/3πr³। যে সূত্রটা আমরা জানি 3.5πr³। তাহলে একটা গোলকের ক্ষেত্রে তার ভলিউম বা আয়তন হবে 3.5πr³। অন্যদিকে টোটাল ভলিউম অফ দ্য পার্টিকেলস আমরা জানি, যেহেতু একটা কণার কন্ট্রিবিউশন থাকে সিম্পল বা সরল আদিম কোষের ক্ষেত্রে, তাহলে টোটাল যে কণার যে আয়তন বা এক একটি সরল কোষে যে কণার আয়তন হবে সেটা হবে 1 × 4/3πr³, অর্থাৎ 4/3πr³। কারণ এখানে একটি কণার কন্ট্রিবিউশনই আমরা পেয়ে থাকি, সেজন্য এখানে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি বা 1 দিয়ে গুণ করেছি। ঠিক সেরকমই যখন আমরা দেখব ফেস সেন্টার বা বডি সেন্টারের কথা, তখন সেখানে 4, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে বা গুণ করা হবে, কিন্তু এখানে আমরা কন্ট্রিবিউশন পেয়ে থাকি একটি কণার, তাই এখানে মাল্টিপ্লাই করা হচ্ছে 1 দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা যে একটি কণার আয়তন পেয়েছি এবং এখানে যেহেতু একটি কণাই বর্তমান, তাহলে সমস্ত যে আয়তনটা সেটা হলো 3.5πr³। এটি হলো কণা দ্বারা অধিকৃত মোট আয়তন। অন্যদিকে যে লেন্থ অফ দ্য এজ, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য কত, আমরা যে ইউনিট সেলটা নিয়েছি তার একটা বাহুর দৈর্ঘ্য কত, কিসের রেসপেক্টে না রেডিয়াস অফ দ্য পার্টিকেল, অর্থাৎ যে কণাগুলি নিয়েছি তার যে ব্যাসার্ধ সেই রেসপেক্টে একটা বাহুর দৈর্ঘ্য কত। আমরা দেখতে পাচ্ছি এখানে যখন শুধুমাত্র কোণগুলিতে কণাগুলি অবস্থিত, সেক্ষেত্রে দুটি কণা পরস্পরের সাথে ঘেঁষে রয়েছে, পরস্পরের সাথে স্পর্শ করে রয়েছে, এবং সেক্ষেত্রে দুটির কেন্দ্র থেকে যে মোট দূরত্ব সেটা হলো 2r, অর্থাৎ এখানে এই কোণে একটি কেন্দ্র অবস্থিত এবং এই কোণে একটি কেন্দ্র অবস্থিত, এটা আর এটা আর, তাহলে টোটাল বাহুটা হলো 2r। বোঝা গেল? আমরা আরেকবার দেখে নিই, এখানে যে কণাটি অবস্থিত এবং এখানে যে কণাটি অবস্থিত তাদের কেন্দ্রগুলো ঠিক এই কোণ বরাবর অবস্থিত। তাহলে এই যে স্ফিয়ারের যে উপরিতল, সেইখান থেকে কেন্দ্র থেকে দূরত্ব আর, এখান থেকেও কেন্দ্র থেকে দূরত্ব আর, অর্থাৎ 2r। একটা বাহুর দৈর্ঘ্য হলো 2r, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। লেন্থ অফ দ্য এজ ইজ ইকুয়াল টু 2 × রেডিয়াস ইজ ইকুয়াল টু 2r। ওকে, তাহলে একটা ইউনিট সেলের ভলিউম বা আয়তন কত হবে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি a³, আর এর ভ্যালু আমরা করলাম এখানে 2r³। অতএব এর ভ্যালু যেহেতু 2r, তার হোল কিউব, সুতরাং আমরা পাবো 8r³। এবারে যখন আমরা প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি বের করব, ইন দ্যাট কেস আমরা ওপরে নেব যত কণা আছে তার মোট আয়তন, যে কণাগুলি আমরা পেয়েছি সেখানে একটা ইউনিট সেলে যতগুলি কণা থাকা সম্ভব তার সমগ্র আয়তনটা, আমরা মোট আয়তনটা যেটা আমরা পেয়েছি 4/3πr³, সেটা আমরা এখানে ওপরে নিয়েছি, এবং নিচে নেব যে ইউনিট সেল তার আয়তন, সেই কণার ব্যাসার্ধের রেসপেক্টে যেটা আমরা বের করেছি 8r³, সেই আয়তনটা এখানে নেব এবং সেটা এখানে আমরা নিচে বসিয়েছি। তাহলে এটা সমগ্র ইউনিট সেলের আয়তন এবং সেই ইউনিট সেলের মধ্যে কতটা জায়গা কণাগুলি দখল করে রয়েছে তার আয়তন। বোঝা গেছে? তো সেটা আমরা যখন অনুপাত বের করছি আমরা পাচ্ছি π/6, যার ভ্যালু হলো 0.524। 0.524 এর অর্থ কি? এক ভাগের মধ্যে এক অংশ যদি আমরা কল্পনা করি, তার মধ্যে 0.524% কণাগুলি দখল করে আছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কণা দ্বারা একক কোষে অধিকৃত আয়তনের পরিমাপ হচ্ছে 52.4%। অ্যান্ড একক কোষে ফাঁকা স্থানের পরিমাপ কত? আমরা 100 থেকে যেটা বাড়তি পড়ে থাকছে কণা দ্বারা অধিকৃত অঞ্চলের পর যেটুকু পরিমাণ পড়ে থাকছে একটা একক কোষের মধ্যে অংশ, সেটাই হলো একক কোষে ফাঁকা স্থানের পরিমাপ। সেটা হলো 100 - 52.4%, 47.6%। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্যাকিং এফিসিয়েন্সি ফর বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। বডি সেন্টার্ড অর্থাৎ দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রিক ইউনিট সেল বা একক কোষের ক্ষেত্রে তার প্যাকিং ফ্র্যাকশন বা
প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা কত সেটা আমরা দেখে নিই। আর ঠিক আগের মতনই এখানে আমরা একটা পার্টিকেল রেডিয়াস ধরে নিচ্ছি আর, তাহলে তার ভলিউম বেরোবে পার পার্টিকেল 4/3 পাই/r কিউব। এবং আমরা জানি দেহকেন্দ্রিক বা বডি সেন্টার কিউবের ক্ষেত্রে দুটি কণার কন্ট্রিবিউশন আমরা পেয়ে থাকি। একটা তার মধ্যবর্তী যে কণাটি অবস্থিত, যেটি সম্পূর্ণ তার নিজস্ব, সেখান থেকে একটা কন্ট্রিবিউশন, এবং কোণে অবস্থিত 8টি পার্টিকেলের প্রত্যেকটি থেকে 1/8 অংশ, এবং সেখান থেকে একটা কণার কন্ট্রিবিউশন আমরা পেয়ে থাকি। তাহলে দুটি কণার কন্ট্রিবিউশন আমরা পেয়ে থাকি, সেখানে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, 2 × 4/3 পাই/r কিউব, এবং টোটালি আমরা পেয়েছি 8/3 পাই/r কিউব। এখন আমাদেরকে যেটা মেন কাজ সেটা হলো লেন্থ অফ এজ বা একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। কিসের রেসপেক্টে? না, একটা পার্টিকেলের রেডিয়াস বা ব্যাসার্ধের রেসপেক্টে। সেই রেসপেক্টে তার একটা বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা কি করে বের করতে পারি? আমরা এখানে লিখেছি 4/3 × রেডিয়াস। সেটা আমরা পেলাম কিভাবে? আমরা একটু দেখে নিই। আমরা জ্যামিতিতে দেখেছি যে একটা ঘনকের একটা ডায়াগোনাল বা কর্ণের দৈর্ঘ্য হলো, মানে এক কোণ থেকে ঘনকের বিপরীত কোণ, এটা একটা কোণ ঘনকের এবং তার বিপরীত কোণ এইটি, তার বিপরীত কোণের দৈর্ঘ্য হলো √3a। এখানে এটা হলো একটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্যটা হলো √3a। তাহলে আমরা পাচ্ছি √3a একটা কর্ণের দৈর্ঘ্য। এখন এই কর্ণের মধ্যে কতগুলো কণার রেডিয়াস লুকিয়ে আছে আমরা দেখে নিই একটু। আমরা জানি এই কোণে আছে, এই কোণে অবস্থিত সেন্টার, একটা কণার কেন্দ্র, সেখান থেকে তার স্ফিয়ারের দৈর্ঘ্য r, তাহলে এখান পর্যন্ত r। ঠিক সিমিলারলি এই দিক থেকেও r, এবং এটা একটা কমপ্লিট স্ফিয়ার বা গোলক, এবং তার এখানে আছে 2r, অর্থাৎ যে ব্যাসটা আমরা পাচ্ছি সেটা হলো 2r। তা সেন্টার থেকে এদিকে r এবং এদিকে r, তাহলে আমরা টোটাল কত পাচ্ছি একবার দেখে নিই। এখানে কোণ থেকে এর স্ফিয়ারের উপরিতল পর্যন্ত পাচ্ছি r, এখানে কোণ থেকে এই উপরিতল পর্যন্ত পাচ্ছি r, এবং এই স্ফিয়ারটা, এই সমগ্র স্ফিয়ারটা যার মধ্যে দিয়ে কর্ণটি যাচ্ছে, সেখানে আমরা পাচ্ছি 2r। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 2r, তাহলে r + 2r ইজ ইকুয়াল টু 4r। আচ্ছা, আমরা আরেকবার বুঝে নেবো এটা, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা ডিটারমাইন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমরা আগের যে কিউবিক সেল দেখেছি, সিম্পল কিউবিক সেল, সেখানে জানি যে এখানে একটা গোলকের সেন্টার বা কেন্দ্র অবস্থিত, ঠিক এখানেও একটা গোলকের সেন্টার বা কেন্দ্র অবস্থিত। এখন আমরা বিপরীত এক কোণ থেকে, ঘনকের এক কোণ থেকে তার বিপরীত কোণের মধ্যে একটা কর্ণ এঁকেছি, যার ভ্যালু হলো √3a, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্য, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য। এই √3 এর মধ্যে আমরা সেটাকে রেডিয়াসে, একটা যে কণাগুলি আছে তার রেডিয়াস বা ব্যাসার্ধতে কনভার্ট করব। কিভাবে? এখানে যখন একটা কেন্দ্র আছে, সেখান থেকে তার স্ফিয়ারের উপরিতলের দৈর্ঘ্য হলো r, ঠিক এখানে কেন্দ্র থেকে তার স্ফিয়ারের উপরিতলের দৈর্ঘ্য হলো r, অর্থাৎ এখানে একটি r, এখানে একটি r আমরা পাচ্ছি। এবং এখানে যখন ব্যাসার্ধ আর, সেখানে এই যে গোলকটি, মধ্যবর্তী যে গোলকটি, যার মধ্য দিয়ে কর্ণটি গেছে, তার ব্যাস হবে 2r, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি r + 2r ইজ ইকুয়াল টু 4r। তাহলে এখানে যে √3a যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, যেটা আমরা জ্যামিতি থেকে পাই, যে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো √3a, তার যদি আমরা সেটা কণার ব্যাসার্ধে রূপান্তরিত করি, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুযায়ী রূপান্তরিত করি, তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে 4r। 4r ইজ ইকুয়াল টু 4/√3 × r। a ইজ ইকুয়াল টু, বা একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, যেটা আমাদের এখানে বের করতে হবে, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 4/√3 × r। ওকে, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, 4/√3 × রেডিয়াস বা 4/√3 × r। এভাবে আমরা এই রিলেশনটি এখানে পাচ্ছি। ঠিক আমরা যখন একটা এজ পেয়ে গেছি, একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি ঘনকের ক্ষেত্রে, তাহলে তো এখানে তার সমগ্র আয়তন, ঘনকের সমগ্র আয়তন বের করতে আর কোনো বাধাই নেই। সেটা আমরা এই কিউব ফর্মুলাতে বসিয়ে দিচ্ছি, 4/√3 × r, তার হোল কিউব, সেখানে আমরা পাচ্ছি 64/3 × √3 × r³, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা আবার প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা বার করব। ওপরে রাখবো সমগ্র কণার আয়তন, যেটা আমরা বের করেছি 8/3 পাই/r কিউব, এবং নিচে রাখবো সমগ্র
একক সেল বা একক কোষ বা কিউবিক যে ইউনিট সেল এখানে আমরা পেয়েছি তার সমগ্র আয়তন যেটা আমরা বের করলাম 64/3√3 ইন্টু আর কিউব। তাহলে এখানে আমরা যে ভ্যালুটা পাবো 0.68। এটা একের মধ্যে, এটা হলো তার প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে কণা দ্বারা একক কোষে অধিকৃত আয়তনের পরিমাণ যেমন করে আমরা পার্সেন্টেজে কনভার্ট করেছিলাম ইন্টু 100 করে, সেটা হলো 68%। এবং একক কোষের মধ্যে ফাঁকা স্থান যেখানে কণা নেই, যেগুলো কণার মধ্যবর্তী যে ফাঁকা স্থানগুলো পড়ে আছে তার পরিমাণ হলো 32%। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখে নেব প্যাকিং এফিসিয়েন্সি অফ ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। এবারে ফেস সেন্টার্ডের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা ফেসে, প্রত্যেকটা পৃষ্ঠতলে মধ্যবর্তী স্থানে একটা করে কোষ এবং প্রত্যেকটা কোণে, ঘনকের প্রত্যেকটা কোণে একটা করে কোষ অবস্থিত। তাহলে সেক্ষেত্রে তার কণার কন্ট্রিবিউশন, একটা একক কোষে কণার কন্ট্রিবিউশন হলো 4টা। সেটা আমরা জানি প্রত্যেকটা পৃষ্ঠতলে থাকে 6টি কণা এবং সেগুলির এক একটি থেকে আমরা হাফ করে কন্ট্রিবিউশন পাই, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি। এবং সেখান থেকে 3টি কণার কন্ট্রিবিউশন আমরা পেয়ে থাকি এবং কোণে অবস্থিত কণাগুলি থেকে একটি কণার কন্ট্রিবিউশন পেয়ে থাকি। টোটাল 4টি কণার কন্ট্রিবিউশন আমরা ফেস সেন্টার বা ফেস সেন্টার বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কোষ থেকে পেয়ে থাকি। ঠিক একইভাবে এখানে রেডিয়াস অফ ওয়ান পার্টিকেল ইজ ইকুয়াল টু আর, ভলিউম অফ দ্য পার্টিকেল ইজ 4/3 পাই আর কিউব। টোটাল ভলিউম অফ দ্য পার্টিকেল, যেহেতু 4টা কণার কন্ট্রিবিউশন আমরা পাই, তাহলে 4 ইন্টু 4/3 পাই আর কিউব, যেটার ভ্যালু আমরা পাই 16/3 ইন্টু পাই আর কিউব। ওকে, এতদূর পর্যন্ত কোনো প্রবলেম নেই। এরপর যেটা মূল কাজ আমাদের এখানে, সেটা হলো লেন্থ অফ দ্য এজ বা একটা বাহুর দৈর্ঘ্য বের করা। সেটা আমরা কীভাবে করব? ঠিক আমরা যেমনভাবে আগে করেছিলাম দেহকেন্দ্রিকের ক্ষেত্রে বা বডি সেন্টারের ক্ষেত্রে, এবারে আমরা ফেস সেন্টারের ক্ষেত্রে কী করব? প্রত্যেকটা পৃষ্ঠে একটা কণা বর্তমান এবং কোণগুলিতে 8টি কোণেও কণা বর্তমান। অতএব 8টি কোণের প্রত্যেকটিতে একটা করে গোলকের কেন্দ্রবিন্দু বা কণার যে গোলক তার কেন্দ্রবিন্দু অবস্থান করছে এবং পৃষ্ঠগুলিতেও একটি সম্পূর্ণ কণা স্থান করছে। অতএব যদি আমরা জ্যামিতি থেকে এটাও পেয়েছি যে একটা ঘনকের যে কোনো পৃষ্ঠতলে যদি আমরা কর্ণ আঁকি বা ডায়াগোনাল একটা রিলেশন দেখি, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালু হয় √2a। যখন আগের বারে দেখেছিলাম একটি কোণ থেকে তার বিপরীত দিকে যে কর্ণটা আঁকা হয়েছিল তার ভ্যালু ছিল √3a দেহকেন্দ্রিক বা বডি সেন্টারের ক্ষেত্রে। এখানে যদি আমরা যে কোনো একটা পৃষ্ঠতলে একটা কর্ণ আঁকি, ঘনকের যে কোনো পৃষ্ঠতলে বা একটা বর্গক্ষেত্রের কর্ণ যে সম্পর্ক আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণের ভ্যালু হলো √2a, যেখানে এটা হলো তার একটা বাহুর দৈর্ঘ্য। এখানেও আমরা লক্ষ্য করব যে এখানে আমাদের দুই পাশে দুটি কণার কেন্দ্র অবস্থিত এবং সেই কেন্দ্রগুলি থেকে তাদের পৃষ্ঠতলের দৈর্ঘ্য হলো আর, তাদের পৃষ্ঠতলের দৈর্ঘ্য হলো আর। এবং এখানে যে পৃষ্ঠতলের মধ্যবর্তী স্থানে যে কণাটি অবস্থিত সেটা একটা সম্পূর্ণ বৃত্ত অবস্থিত এবং এই বৃত্তের ব্যাস হলো 2r, যেটা আমরা জানি। কারণ যে কণাটি এখানে অবস্থিত সেটি সম্পূর্ণ মধ্যভাগ বরাবর এই পৃষ্ঠতলটি গেছে, সম্পূর্ণ মধ্যভাগ বরাবর এই পৃষ্ঠতলটি গেছে। তাহলে এখানে আমরা যে বৃত্তটা পাবো, যে যখন তলটি সেই কণাটিকে মধ্যভাগ বরাবর ছেদ করেছে, তাহলে যে এখানে যে বৃত্তটি আমরা পাবো তার ব্যাস হবে 2r। অর্থাৎ কি, এই কোণ থেকে এই কণার কেন্দ্রবিন্দু থেকে তার পৃষ্ঠতল অবধি আর, এই কণার কেন্দ্রবিন্দু থেকে পৃষ্ঠতল অবধি আর, এবং এই যে বৃত্তটা এখানে আমরা দেখতে পাচ্ছি, বৃত্ত কেন বলছি, যদিও এটা গোলক কিন্তু তার মাঝ বরাবর যেহেতু এই পৃষ্ঠতলটি গেছে তাই এখানে একটা বৃত্ত উৎপন্ন করেছে। ঠিক এই পৃষ্ঠতলে এই একটা বৃত্ত উৎপন্ন করেছে যার যার ব্যাস হবে 2r। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি r প্লাস r প্লাস 2r, 4r ইকুয়াল টু √2a, 4r ইকুয়াল টু √2a। তাহলে এর ভ্যালু কত হবে? 4/√2r। তাহলে এর ভ্যালু আমরা বের করতে পারি 4/√2 ইন্টু r। এখন এই 4/√2 এর ভ্যালু হলো 2 ইন্টু √2, এটা আমরা বলতেই পারি।
সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা যখন এখানে যে ভ্যালুটা পাচ্ছি রেডিয়াসের রেসপেক্টে একটা বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য আমরা এক একটা কণার রেডিয়াসের রেসপেক্টে বা ব্যাসার্ধের রেসপেক্টে এখানে বের করছি, তাহলে সেই ভ্যালুটা পাচ্ছি 2 × √2r। তাহলে তো এখন ভলিউম বের করতে আর কোনো বাধা নেই। তো আমরা এই কিউ ফর্মুলা বসিয়ে তার ভলিউম পাচ্ছি 16 × √2r³। এবং আবার প্যাকিং এফিসিয়েন্সি বার করার সময় আমরা ওপরে বসিয়েছি কণার টোটাল ভলিউম এবং ঘনকের বা এখানে যে কিউবিক সেল তার টোটাল ভলিউম, এবং সেখান থেকে ভ্যালু পাচ্ছি 0.74। তাহলে কণা দ্বারা অধিকৃত মোট আয়তনের পরিমাণ 74% এবং একক কোষে ফাঁকা স্থানের পরিমাপ হলো 26%, 100 - 74। আচ্ছা, এখানে দুটি কথা আমরা বলে নিই। এখানে দেখো একটা জিনিস, এখানে যখন আমরা দুটি কণার কেন্দ্রের মধ্যে দূরত্ব বার করতে চাই, দুটি কণার কেন্দ্রের মধ্যে দূরত্ব বার করতে চাই, তাহলে সেটা আমরা জানি r+r = 2r। ঠিক আছে, আমরা যদি এই দূরত্বটাকে বাহুর রেসপেক্টে বা এই যে ঘনক আছে তার বাহুর রেসপেক্টে, যেমন করে আমরা বাহুকে রেডিয়াসের রেসপেক্টে বার করছিলাম, এবারে যদি আমাদের এই রেডিয়াসটাকে বাহুর রেসপেক্টে লিখতে হয়, মানে বাহুর আকারে বাহু মানে এর ফর্মে যদি লিখতে হয়, তাহলে তার ভ্যালু কত হবে, মানে 2r এর ভ্যালু এখানে কত হবে। 2r এর ভ্যালু আমরা দেখলাম √2 = 4r। তো সো r = √2/4a। তাহলে 2r = 2 × √2/4 × a। এটাই হবে তাদের দুটি কণার মধ্যবিন্দুর দূরত্ব, সেটা বাহুর দূরত্বের আকারে। ঠিক আছে, তো আমি এখানে এটা ফেস সেন্টারের ক্ষেত্রে করে দেখালাম। ফেস সেন্টার কিউবিক সেলের ক্ষেত্রে তোমরা এটা সিম্পল কিউবিক সেলের ক্ষেত্রে এবং বডি সেন্টার কিউবিক সেলের ক্ষেত্রে করে দেখবে, এবং নেক্সট দিন তোমরা এই ভিডিওগুলি সবকটা একবার রিপিট করে দেখবে, কারণ নেক্সট দিন আমরা কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব।